আজকে আমরা কথা বলবো নন্দীগ্রামের সেই ঘটনাটা নিয়ে। এটা ভারতের ইতিহাসে এমন একটা মুহূর্ত যেখানে জমির অধিকার নিয়ে সাধারণ মানুষের লড়াইটা পৌঁছে গিয়েছিল দেশের আইন আর সংবিধানের দরজায়। চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কী হয়েছিল। শুরুতেই তৎকালীন রাজ্যপালের একটা কথা শোনা যাক। আজ সকালে নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত্যুর খবর আমাকে এক শীতল আতঙ্কে ভরিয়ে দিয়েছে। ভাবুল একবার, এই একটা কথাই কিন্তু যথেষ্ট ছিল এটা বোঝানোর জন্য যে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ হয়ে উঠেছিল। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে জানব এই সংঘাতের শুরুটা কিভাবে হলো, তারপর দেখব সরকার কি বলছে আর ওখানকার মানুষই বা কি বলছেন। এরপর আসবে আদালতের ভূমিকা, আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব এই পুরো ঘটনাটার আসল গুরুত্বটা কোথায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। মানে এই সংঘাতের সূত্রপাতটা হলো কোথা থেকে? নন্দীগ্রামে একটা সরকারি উন্নয়ন প্রকল্প কিভাবে স্থানীয় মানুষের জীবন জীবিকার সঙ্গে একটা সরাসরি সংঘাতের জন্ম দিল, সেটাই প্রথমে বুঝতে হবে। দেখুন, ঘটনার শুরু কিন্তু হঠাৎ করে একদিনে হয়নি। ২০০৬-এর সেপ্টেম্বর মাসে একটা এসইজেড বা স্পেশাল ইকোনমিক জোন তৈরির জন্য জমি নেওয়ার কথা হয়, আর তখন থেকেই কিন্তু চাপা উত্তেজনা বাড়তে শুরু করে। এরপর সাধারণ মানুষের প্রতিবাদ, সরকারের এক সময় এক রকম কথা, আর ঠিক ঘটনার আগের দিন স্থানীয় একজন এমএলএর সেই জরুরি সতর্কবার্তা, মানে সবকিছু মিলেমিশে ১৪ই মার্চের সেই ভয়ঙ্কর দিনটার জন্য যেন একটা মঞ্চ তৈরি হয়েছিল। তাহলে চলুন এবার সরাসরি চলে যাই সেই দিনটাতে। ১৪ই মার্চ পশ্চিমবঙ্গ সরকারের ভাষ্য অনুযায়ী সেদিন ঠিক কী হয়েছিল? সরকারের তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হয়েছিল সেটা হলো, নন্দীগ্রামে আইন শৃঙ্খলা বলে নাকি কিছুই ছিল না। এলাকাটা এতটাই হাতের বাইরে চলে গিয়েছিল যে তাদের ভাষায় সেটা সভ্যতার বাইরে ছিল, আর তাই হাজার হাজার পুলিশ নামানো ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না। রাজ্য সরকার পুরো ঘটনাটা যেভাবে সাজিয়েছিল সেটা বেশ ইন্টারেস্টিং। তাদের ভাষ্যমতে পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন প্রায় ৪-৫ হাজার লোকের একটা সশস্ত্র ভিড় তাদের ওপর হামলা করে। হাতে লাঠি, তলোয়ার, এমনকি বোমাও ছিল। পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে, কিন্তু তাতেও কাজ হয়নি। উল্টে ৩০ জন পুলিশই জখম হন, আর তারপরেই একেবারে শেষ উপায় হিসাবে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। এটা তো গেল সরকারি ভাষ্য, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? চলুন এবার শুনি নন্দীগ্রামের মানুষ, মানে যারা আবেদনকারী, তারা কি বলছেন। তাদের গল্পটা কিন্তু একেবারে অন্যরকম। দেখুন, দুটো ভাষ্য পাশাপাশি রাখলে পার্থক্যটা কি পরিষ্কার হয়ে যায়। সরকার বলছে ৫,০০০ সশস্ত্র লোক, আর মানুষ বলছে ২০,০০০ নিরস্ত্র ভিড়, যার মধ্যে ১০,০০০ই মহিলা। সরকার বলছে শেষ উপায় হিসেবে গুলি, আর মানুষ বলছে কোনো রকম ওয়ার্নিং ছাড়াই নির্বিচারে গুলি। এই যে দুটো সম্পূর্ণ আলাদা গল্প, আইনি লড়াইটা কিন্তু শুরু হয়েছিল ঠিক এই জায়গাটা থেকে। সরকারি ভাষ্য যাই হোক, একটা সত্যি কিছুতেই বদলাবার নয়। সেদিন অন্তত ১৪টা প্রাণ চলে গিয়েছিল। ১৪। এটা শুধু একটা সংখ্যা নয়, এই ১৪টা মৃত্যুই ছিল সেই দিনের ভয়াবহতার আসল মাপকাঠি। আর ঠিক এই কারণেই পুরো বিষয়টা শেষ পর্যন্ত আদালতের দরজায় গিয়ে পৌঁছায়। আর ক্ষতিটা কিন্তু শুধু এই ১৪ জনের মৃত্যুতেই থেমে থাকেনি। রিপোর্টে বলা হচ্ছে ১৬২ জন আহত হয়েছিলেন, ২৭ জন নিখোঁজ হয়ে যান, এমনকি ধর্ষণের মতো মারাত্মক অভিযোগও ওঠে। এই সংখ্যাগুলো শুনলে বোঝা যায় সেই দিনের ঘটনাটা সমাজের উপর কতটা গভীর একটা ক্ষত তৈরি করেছিল। মাঠের লড়াই এভাবেই পৌঁছে গেল আদালতের ইজলাসে। এখন প্রশ্ন হল, বিচার ব্যবস্থা এই ঘটনায় ঠিক কী ভূমিকা নিয়েছিল, আর কতটা তাড়াতাড়ি তারা হস্তক্ষেপ করেছিল। চলুন এবার সেই দিকটা দেখা যাক। ব্যাপারটা ভাবা যায়, ঘটনার ঠিক পরের দিন, মানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাইকোর্ট পুলিশের এই পদক্ষেপকে প্রথম দর্শনেই সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করে। আদালতের এইরকম দ্রুত আর কঠোর অবস্থান থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে এটা আর ৫টা সাধারণ মামলার মতো নয়, এটা ছিল সরাসরি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে একটা বড়সড় প্রশ্ন। আর এই পুরো মামলার আইনি ভিত্তিটাই ছিল আমাদের সংবিধানের ২১ নম্বর ধারা, যেখানে খুব পরিষ্কার করে বলা আছে যে আইন ছাড়া কারোর জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না।
আদালতের কাছে প্রশ্নটা খুব সহজ ছিল। নন্দীগ্রামে যা হয়েছে সেটা কি সেই আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি মেনে হয়েছে, নাকি এটা মানুষের মৌলিক অধিকারের ওপরে সরাসরি একটা আঘাত? এরপর আদালত দুটো খুব জরুরি পদক্ষেপ নেয়। এক, রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়, কেন গুলি চলল, কার নির্দেশে চলল, সব জানাতে হবে। আর দুই, যেটা আরও গুরুত্বপূর্ণ, আদালত কিন্তু রাজ্য পুলিশের ওপর ভরসা রাখেনি, তারা সরাসরি সিবিআই মানে একটা সেন্ট্রাল এজেন্সিকে তদন্তের নির্দেশ দেয়। আর এই সিদ্ধান্তটাই কিন্তু রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে একটা বিরাট আইনি লড়াইয়ের দরজা খুলে দিয়েছিল। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব এই নন্দীগ্রাম মামলাটা আসলে কোন কোন মৌলিক আইনি আর সাংবিধানিক প্রশ্নকে আমাদের সবার সামনে এনে দাঁড় করিয়েছিল। মানে লড়াইটা ছিল মূলত দুটো ভাবনার। একদিকে রাজ্য সরকার বলছিল আইনশৃঙ্খলা ফেরানো তাদের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে, আর অন্যদিকে আবেদনকারীদের যুক্তি ছিল কোনো অধিকারই মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারের চেয়ে বড় হতে পারে না, আর সেই অধিকার রক্ষা করার দায়িত্বটা আদালতের। এই যে প্রশ্নগুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু নন্দীগ্রামের জন্য নয়, এগুলো ভারতীয় গণতন্ত্রের একেবারে মূল প্রশ্ন। রাষ্ট্রের ক্ষমতা ঠিক কতটা, নাগরিকের অধিকার কোথায় গিয়ে শেষ হয়, আর এই দুয়ের মাঝে বিচার ব্যবস্থার ভূমিকাটা ঠিক কি? এই একটা মামলাতেই যেন এই সব কিছুর একটা পরীক্ষা হয়ে গিয়েছিল। আর ঠিক এই কারণেই নন্দীগ্রামের মামলাটা ভারতীয় আইনের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ। তাহলে আজকের আলোচনাটা শেষ করা যাক একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। যখন রাষ্ট্র আর তার নাগরিক মুখোমুখি দাঁড়িয়ে যায়, যখন দুটো সম্পূর্ণ ভিন্ন সত্যি আমাদের সামনে আসে, তখন আসল সত্যিটা খুঁজে বের করার দায়িত্বটা কার? নন্দীগ্রামের ঘটনা আমাদের এই প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে। আর হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের দিশা।